বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করছেন এবং এটা সরকারকে কতটুকু আসলে চাপে রাখছে বা সরকারের অনুভূতি কি? রাইট, সো আমি যেটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে এই সরকারটা গঠন করা হয়েছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেটেড মানুষজনকে দিয়ে কিন্তু এটা গঠন করা হয়েছে। সো অবভিয়াসলি এখানে প্রত্যেক মানুষই কিন্তু পলিটিক্যাল পার্টিজ দ্বারা ভেটেড, পলিটিক্যাল পার্টিজ দ্বারা নমিনেটেড। সো একই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমি মনে করি যেমন সকল রাজনৈতিক দলের, আবার কোনো রাজনৈতিক দলের না, এই জিনিসটা কিছুটা এরকম। আপনি যদি বলেন ওয়ারি কিনা, আমার কথা হচ্ছে যে তাহলে ততটাই শক্তিশালী যতটাই আবার ততটাই দুর্বল। হ্যাঁ, মানে এটা তো কোনো পলিটিক্যাল আমব্রেলার উপরে নাই। এটা তো মানে আপনি পলিটিক্যাল সরকার আসলে কি হয়, একটা গঠনতন্ত্রের মধ্যে থাকে, কিন্তু এটা তো একটা পলিটিক্যাল আমব্রেলার মধ্যে না। সো এটা আমি কনটেক্সটটা কেন বললাম যে তাহলে যদি কোনো রাজনৈতিক দলের এরকম কমপ্লেইন থাকে, যেটা বললো যে প্রুফ দেখাক, যার কাছে কল রেকর্ড আছে। প্রথমত আপনারা প্রুফ চেয়েছেন কিনা? আমাদের সাথে যখনই কথা হচ্ছে, এটা তো মানে যেমন কল রেকর্ডের ব্যাপারটা যেটা, এটা তো অত্যন্ত ওয়ারিসাম। মানে আমি তো আবার কোশ্চেন করতে চাই যে কল রেকর্ডটা ওনার কাছে গেল কিভাবে, কোন সময় কল রেকর্ডটা সবাই করছে প্রশ্নটা। সো যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা অনেক কিছু বলতেই পারি, হ্যাঁ, এবং বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা বিভিন্ন কথা বলেছে যেটার ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো আগামাথা নাই। এটা বাংলাদেশের হিস্ট্রি। এটা রাজনৈতিক বক্তব্য বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা দায়িত্বশীল একজন ব্যক্তি এই ধরনের কথা বলবে। আমার মনে হয় এটা রাজনৈতিক বক্তব্য, কারণ অনেক দায়িত্বশীল ব্যক্তিকে আমরা এই ধরনের কথা বলতে শুনেছি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে। কথা বলবেন এভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি? হতে পারে, মানে মাঠের বক্তব্য তো মাঠ গরম করার জন্য তো আমরা অনেক কিছুই বলতে পারি। তো বলছে আমার কথা হচ্ছে যে যদি এই ধরনের কোনো কংক্রিট প্রুফ থাকে তাহলে এটা পেশ করা হোক, কারণ প্রধান উপদেষ্টার সাথে এই যাদের নাম বললেন তাদের প্রত্যেকেরই কথা হয়, প্রত্যেকেই তার সাথে বসেন। আমার কথা হচ্ছে এই সুযোগটা যেহেতু রয়েছে এবং প্রফেসর ইউনূস অত্যন্ত ট্রান্সপারেন্ট একটা মানুষ, তো উনি জানুক যে ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে যদি কারো কমপ্লেইন থাকে তাহলে কংক্রিট প্রুফ সহ আসুক। আর না, আমি এটাকে যতক্ষণ না পর্যন্ত কংক্রিট প্রুফ সহ এখানে আসছে, আমি ততক্ষণ এটাকে মাঠের বক্তব্য হিসেবেই দেখবো। আচ্ছা, আমি একটু সামান্ত শারমিন আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় এটা জাস্ট মাঠের বক্তব্য? না, আমার কাছে এটা মনে হয় না, এটা খুবই অ্যালার্মিং। এবং আপনারা জেনে থাকবেন যে শেখ হাসিনার আমলে এইটার পুরো যে সেট আপটা, এটা নাম পেগাসাস, এবং এটা একটা ইসরায়েলি কোম্পানি থেকে এসছে। এবং আমরা আগেও দেখেছি, আমরা দিয়ে এই সরকারকে, মানে আগের সরকার যেটা আওয়ামী লীগ সরকার, তাদেরকে দেখেছি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে, এটা জনমতের চাপে। এবং অন্যদিকে দেখেছি যে ইসরায়েল থেকে নানান ধরনের যন্ত্রাংশ এবং যেগুলো হাই ফ্রিকোয়েন্সি মিলিটারি ওয়েপেন এগুলো কেনার কথা বলছে, এবং বিশেষত যেগুলো কিনতে সক্ষম হয়েছে সেগুলো হচ্ছে মনিটরিং যেই যন্ত্র, এগুলো কিনতে সক্ষম হয়েছে। তো পেগাসাসের মতো এরকম একটা বিষয়কে, মানে এই পুরো সেট আপটা, সফটওয়্যারটা যার কন্ট্রোলে আছে, যার যদি কোনো কন্ট্রোলে থেকে থাকে, এটা তো একমাত্র রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা উচিত। বরঞ্চ এটা আসলে জনগণকে তো আপনি এমনভাবে সার্ভেলেন্সের মধ্যে রাখছেন, এটাকে আদৌ নৈতিক না অনৈতিক এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে, বারংবার রিট হয়েছে বায়োমেট্রিক সিম নিয়ে। সো এই বিষয়গুলো সমাধান না করে এখনো এই মানে টুলসগুলো ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো টুলসের কেউ সুবিধাও নিচ্ছেন। সো আমার কাছে মনে হয় না এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, বরঞ্চ এটা একটা অ্যালার্মিং বিষয় যে কারো কাছে যদি এক্সেস থেকে থাকে তাহলে এইটাকে আসলে তদন্তের মাধ্যমে, বরঞ্চ এগুলোকে এখন বন্ধ করা দরকার। কারণ একে তো আমরা ইসরায়েল অ্যাজ এ রাষ্ট্র হিসেবে আমরা এটা সাপোর্ট করি না, এবং তাদের কাছ থেকে কোনো ধরনের বিষয় এইগুলো ক্রয় করা এবং তাদের সমস্ত সার্ভেলেন্সের এগুলো ক্রয় করা মানে হচ্ছে আমরা তাদের সাথে আমাদের সমস্ত তথ্য তাদের কাছে উন্মুক্ত। এইটা যেমন আমরা সমর্থন করি না, একইভাবে তাদেরকে আমরা রাজনৈতিকভাবেও সমর্থন করি না। আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, একই সাথে আমরা কিন্তু দুইটা নৌকায় পা দেওয়া ঠিক না, কিন্তু দুইটা নৌকায় অ্যাটলিস্ট পা দেওয়া ঠিক না আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক না, এটা একটা একদম ক্লিয়ার মেসেজ, এবং তাদের কাছে এটা। আপনাদের দল থেকে বারবারই বলা হয়েছে যে প্রশাসনের বিভিন্ন দলের লোকজন ঢুকে পড়ছে এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে। তো আপনার কি মনে হয় তাহলে গোয়েন্দা সংস্থার মধ্যেও কোনো দলের লোক কাজ করছে? ডেফিনেটলি, কারণ এখানে দেখেন গোয়েন্দা সংস্থাগুলো আসলে কখনোই স্বাধীন ছিল না, এবং তাদের কোনো জবাবদিহিতা কোনো ফেয়ার বডির কাছে ছিল না। কেননা আমাদের যে বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর যে নিয়োগ, এটা কিন্তু হয় সরকারের মাধ্যমে, মানে যেটা বলা হয়েছে সাংবিধানিকভাবে যে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। আমার সাথে সাইদ আব্দুল্লাহ আছেন, আমার সহ আলোচক, উনি খুব ভালো করেই জানেন এটার ইন্টারনাল মিনিংটা কি।
কি আসলে কোনোভাবে এটা সুপারিশ ক্রমে না, উনি যাকে বলে দেন তাকেই নিয়োগ করা হয়। সো এই উপায়ে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগগুলো হয়েছে। এবং এই যে আমরা পাল্টাপাল্টি ভাবে 4 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি, 14 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের কি পরিমাণ দখলদারিত্বের পরে আসলে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে আমরা ফ্যাসিজম কায়েম হতে দেখলাম, এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে দলগুলোর দখল আসলে শেষ হয়ে যায়। বিশেষত এখানে আওয়ামী লীগের দখল তো এখনো আছেই, এবং সেই সাথে পূর্ববর্তী এখন এক ধরনের এলিজিয়েন্স চেঞ্জ হচ্ছে। আপা বিষয়টা হচ্ছে আগে একটা পার্টির সাথে এলিজিয়েন্স ছিল, কিন্তু সেটাকে হয়তো মানে গোয়েন্দা সংস্থা তাকে তো এমনিতেও গোপন করতে হয়, তো তার সেই পুরো পরিচয়টা গোপনীয়ই আছে, এখন সে আরেকটা দলের কাছে এলিজিয়েন্স দিচ্ছে। মোটা দাগে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আসলে এমনভাবে ফাংশন করে অভ্যস্ত যে কোনো রাজনৈতিক দলের সাথেই তারা লিয়াজও মেনটেন করেই আসলে মানে তাদের কাজগুলো করে থাকে। এবং তাদের আসলে কতটুকু মেরিট আছে এই চাকরিগুলো করার, এই প্রশ্ন করার কোনো অধিকার কিন্তু আমি ট্যাক্স পেইং জনগণ হিসেবে আমার অধিকার নাই। এবং সে কি কোন পারপাস সার্ভ করছে, কি করছে সারাদিন, এটার কোনো রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসে না। কেন এটা বলা হয় যে এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এটা গোপনীয় নথি, এগুলো আমাদেরকে জানানো হবে না। কিন্তু একটা সবচাইতে মানে পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র আমেরিকা, সেও তা 30 বছর পর পর নথি বের করে। আমি তো মনে করি বাংলাদেশের মতো রাষ্ট্রের আসলে 10 বছর পর পর 20 বছর পর পরই নথি বের করা উচিত, মানুষের কাছে উন্মুক্ত রাখা উচিত। আমরা কখনোই জানতে পারি না এই প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে গত 53 বছরে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে হাসনাত একটি কথা বলেছেন, এবং আমি একটু কোট করি যে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারের দিকে আমরা যাচ্ছি। সেই জায়গা থেকে সে বলেছে এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক, সেটা আপনারা চান না, নিশ্চয়ই কেউই সেটা চায় না। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো একটা ভয়াবহ ব্যাপার, কিন্তু এরকম একটা আশঙ্কা আপনারা কেন করছেন? আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশন আছে? না, স্পেসিফিক ইনফরমেশনের বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনীতির ব্যাপারটাই হচ্ছে আপনি হাওয়া কোন দিকে যায় এটা বুঝতে হবে, এটা একটা বুঝার ব্যাপার আছে। হিরোশিমা নাগাসাকিতে যখন বোম বাস্ট হয়েছে, মানে ওই অ্যাটমিক বোম, তারপরে এখনো সেটা রেজিডিউ রয়ে গেছে, এখনো মানুষ এটার রেডিয়েশনে এখনো অসুস্থ হয়। সো আপনার 3টে ইলেকশন হয়েছে এই ইলেকশন কমিশন দিয়ে, 3টে অবৈধ ইলেকশন হয়েছে। এই ইলেকশনের কমিশনের আন্ডারে আপনি আরেকটা ইলেকশন করতেছেন, এবং একই আইনে 2022 সালের ফ্যাসিস্ট আইন দিয়ে এই ইলেকশন কমিশন গঠিত হয়েছে। যেভাবে অপূর্ব জাহাঙ্গীর আগের কথা বলতে গিয়ে বাছাই কমিটির কথা বলছিলেন না, যে একটা কিভাবে এই মানে এই যে সরকারটা ফর্ম হলো, এই একই উপায়ে কিন্তু এই ইলেকশন কমিশন ফর্ম হয়েছে। দেখেন, এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তার অনেকগুলো কমিটমেন্ট আছে, কিন্তু আমরা কোনো আনফেয়ার জাস্টিস এটা যেমন আমরা চাই না, এটাকে জাস্টিস বলেও না, আমরা ইনজাস্টিসও আমরা এটা মেনে নেব না। এখন ইলেকশন কমিশনের ক্ষেত্রে হুট করে চিফ জাস্টিস ওয়ান ফাইন মর্নিং সিদ্ধান্ত নিলেন যে ইলেকশন কমিশন বানাইতে হবে, তখন হচ্ছে নির্বাচন ব্যবস্থা ও সংস্কার কমিশন ওয়ার্কিং, এবং বদিউল আলম মজুমদার উনি জানেন না কিভাবে নির্বাচন কমিশন হয়ে গেল। উনি ওনার অ্যাস্টনিস্ট মনোভাব সব পত্রিকা চ্যানেলগুলোতে উনি প্রকাশ করেছেন, সব চ্যানেলে। এখন এই যে তিনি যে অবাক হলেন, তাহলে তাকে কি অথরিটি দেওয়া হলো? আমার কোশ্চেন হচ্ছে, আমরা তো ট্যাক্স পেইং, আমাদের এই জিনিসটা আসলে মাথায় ঢুকাইতে হবে প্রথমত, যে ট্যাক্স পেইং যারা, তাদের জানার রাইট আছে প্রত্যেকটা জিনিস। কেন একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করা হলো, তাকে কি কি অথরিটি দেওয়া হয়েছে, এবং তাকে না জানিয়ে কিভাবে একটা নির্বাচন কমিশন ক্রিয়েট করা হয়, এবং বাছাই কমিটি করা হলো, বাছাই কমিটি ওই একই উপায়ে সমস্ত দল থেকে। সংস্কার কমিশন যখন কাজ করছে তখন সংস্কার প্রস্তাবনা গৃহীত হলো না এবং পাস হলো না, তখনও তো আপনার সেটাকে ফলো করে একটা কমিশন গঠন করতে পারে না, তখন তো অনগোয়িং প্রসেস, রাইট? দ্যাটস দ্য ইসলাম পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট। এখন যখন আপনারা যদি এগ্রি করেন জুলাই সনদে আগামীতে নেক্সট ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে, সেটা মনে হয় ফলো করতে বাধ্য হবে, কিন্তু তার আগে কি কোনো আসলে এটাই হচ্ছে সমস্যা। এখন ব্যাপার হচ্ছে আমরা তো একটা ইম্পাস একটা জায়গায় পৌঁছাইছি, মানে আমরা কোনো দিকে এখন নড়তে পারতেছি না। এটা শুধু আমরা না, আমি বলছি অ্যাজ এ হোল পুরো পলিটিক্সে যারা যারা আছে সবাই। এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় না, কিন্তু আমাদের তো এই নির্বাচন কমিশন, দুদক, যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এগুলো তো একটা ফেয়ার রিপ্রেজেন্টেশন, ফেয়ারলি এই নিয়োগগুলো হবে, এটা আমাদের জন্য শুধুমাত্র আপনার ইলেকশন কমিশন তখন ফর্ম করেছে বলে এই প্রশ্নটা আসছে যে ইঞ্জিনিয়ার ইলেকশন হতে পারে। আপনার যদি মনে থাকে তাহলে হয়তো রিকল করে দেখবেন যে যখন ইলেকশন কমিশন গঠন করা হয় তখন চিঠি পাঠানো হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে,
এনসিপি তখনও ফর্ম হয়নি, এটা অক্টোবরের কথা বলছি, অক্টোবর নভেম্বরের কথা বলছি। সেই সময় আমাদের কাছে পাঠানো হয়েছিল এবং আমরা এটার জবাবে একটা প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা তখন ছিলাম জাতীয় নাগরিক কমিটি, এবং আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এটা কোনোভাবেই উচিত হচ্ছে না যে কমিশনকে বাইপাস করে এই ধরনের সিদ্ধান্ত, এটা দীর্ঘমেয়াদে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং তাই হতে যাচ্ছে এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক দলগুলো যাদের গণঅভ্যুত্থানের মধ্যে থেকে তাদের পাবলিক কমিটমেন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম, বরঞ্চ তাদের কাছে একটা নিদারুণ রিলাক্টেন্সি দেখতে পাচ্ছি, এবং তাদেরকে মনে হচ্ছে মানে তাদের কিছুই যায় আসে না, একটা কোশ্চেনেবল ইলেকশন সামনে হলে তারপরও তারা ফরওয়ার্ড করতে চান এবং তারা সামনে মার্চ করতে চান।